স্টুডেন্ট ওয়েলকাম টু সৃজন আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো আজকে আমরা তোমাদের যে অ্যাটমিক স্ট্রাকচারের সিরিজটা কন্টিনিউ করছিলাম, তো সেটাই আজকে আমরা কন্টিনিউ করব। তো আমরা এখন পর্যন্ত পড়েছিলাম কি রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেলে কিছু অংশ আমাদের মানে রিমেইনিং পোর্শন আরও কিছু আছে, আমি যেটা বলে দিচ্ছি বিকজ এটাকে আমরা ডিটেলসে আমরা কভার আপ করছি যাতে তোমাদের যেই অ্যাডভান্স লেভেল পর্যন্ত কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমাদের পুরোটা কভার করা হচ্ছে এখানে। তো আমরা যে পুরো ডিটেলসটা এর আগের ভিডিওটা যারা দেখোনি তারা একটুখানি দেখে নাও। আমরা এর পরের থেকে এরপর দিন মানে যেখানে শেষ করেছিলাম সেইখান থেকে শুরু করব। আচ্ছা, রাদারফোর্ড পরমাণু মডেলের ক্ষেত্রে বলেছিলাম যে আমাদের যে আলফা পার্টিকেলগুলো যাচ্ছে সেই পার্টিকেলগুলো ম্যাক্সিমামটাই কি হচ্ছে, যে পথ দিয়ে আসছে সে পথ দিয়ে চলে যাচ্ছে। যে যতটা মানে ম্যাক্সিমাম 99% আলফা পার্টিকেল কি হচ্ছে, যে পথ দিয়ে আসে সেই পথ দিয়ে সরাসরি স্ট্রেট বার হয়ে যায়, কোনো ডেভিয়েশন বা পাথের ডিফ্লেকশন আসে না। আমরা বলেছিলাম যে কিছু কিছু পার্টিকেল ডিফ্লেক্টেড হয়ে যায়। কিছু কিছু পার্টিকেল ডিফ্লেক্টেড কেন হচ্ছে, বললো যে নিউক্লিয়াস আছে আর নিউক্লিয়াসটা পজিটিভ চার্জ ধর্মী। নিউক্লিয়াসটা যেহেতু পজিটিভ চার্জ ধর্মী আর আলফা কণা নিজে পজিটিভ চার্জ ধর্মী, তাই জন্য পজিটিভ চার্জকে কি করছে, রিপালসান করছে, বিকর্ষণ করে। এই বিকর্ষণের ফলে কি হচ্ছে, ডিফ্লেকশন শো করছে। এবার বললো ডিফ্লেকশনের জন্য ডিফ্লেক্টেড যে অ্যাঙ্গেলটা হচ্ছে, কি বলেছিল, এই যে ডিফ্লেক্টেড অ্যাঙ্গেল, সাপোজ ধরো এটা আলফা পার্টিকেলের মানে এটা সোনার পাত, আর এই সোনার পাতকে গিয়ে ধাক্কা মারছে কে, আমার আলফা পার্টিকেল। তো এই যে আলফা পার্টিকেলকে ধাক্কা মারছে, সেই ধাক্কা মারার পরে কি ডিফ্লেকশন আসছে, এটাকে ডিফ্লেক্টেড অ্যাঙ্গেল বলা হয়। কি বলা হয়, ডিফ্লেক্টেড অ্যাঙ্গেল থিটা। তো এই ডিফ্লেক্টেড অ্যাঙ্গেল থিটার সাথে আমরা একটা সম্পর্ক পড়েছিলাম যে নাম্বার অফ পার্টিকেল ডিফ্লেক্টেড অ্যাট থিটা অ্যাঙ্গেল। কি বললাম, নাম্বার অফ পার্টিকেল ডিফ্লেক্টেড অ্যাট থিটা অ্যাঙ্গেল, কতগুলো কণা থিটা অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে, সেটা আমরা পেয়েছিলাম প্রপোর্শনাল টু এনআই, কতগুলো কণা আমরা এখান থেকে ছাড়ছি। ভালো করে মনে করে দেখো, কতগুলো কণা এখান থেকে আমরা এখানে বম্বার্ডমেন্ট করছি, সেটার সাথে সমানুপাতিক ইন্টু জেড স্কোয়ার ছিল, বাই কি ছিল, বাই ছিল সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2, এর সাথে আমরা পেয়েছিলাম, রাইট। তো এই পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। এবার যদি আমরা একটা কি করি, গ্রাফ প্লট করি, দেখবে গ্রাফটা অনেকবার জিজ্ঞাসা করেছে পরীক্ষায়, সেই জন্য আমি বলছি, যদি আমরা গ্রাফ প্লট করি কার সাথে কার, নাম্বার অফ পার্টিকেল ডিফ্লেক্টেড অ্যাট থিটা অ্যাঙ্গেল, নাম্বার অফ পার্টিকেল ডিফ্লেক্টেড অ্যাট থিটা অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেলের, যদি থিটার আমি কি করি, আমরা অ্যাঙ্গেল কোণের যদি আমরা গ্রাফ নিই, অ্যাঙ্গেল যদি আমরা গ্রাফটা নিই, তাহলে গ্রাফটা পাই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা টাইপের, এরকম টাইপের আমরা গ্রাফ পাবো, ঠিক আছে, এরকম টাইপের আমরা গ্রাফ পাই। যত দেখবে নাম্বার মানে অ্যাঙ্গেল কী হয়ে যাবে, আমাদের অ্যাঙ্গেল ছোট করে দেবো, তত নাম্বার অফ পার্টিকেল কী হবে, ইনক্রিজ করতে থাকে, ঠিক আছে। তো এটা হলো আমাদের কি, যে টোটাল মানে গ্রাফ কার সঙ্গে কার, নাম্বার অফ পার্টিকেল ডিফ্লেক্টেড অ্যাট থিটা অ্যাঙ্গেল, কতগুলো কণা থিটা অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট হয় তার সঙ্গে কোণের মানে গ্রাফটা, ঠিক আছে। আচ্ছা, এটাকে তুলে নেবে। এবার ঘটনা হচ্ছে কি, যে আমরা আজকে যেটা পড়বো এর পরের কন্টিনিউয়েশন, যেটাকে বলা হয় ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। কি বলা হয়, ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। তাহলে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। হয়েছে, এটা আমরা আজকে পড়বো। এই জিনিসটার মানে কি বুঝে নাও আগে, ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ এই কথাটার অর্থ কি। ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ মানে হচ্ছে কি, এই যে আমরা আলফা পার্টিকেলের এক্সপেরিমেন্ট করছি, এই আলফা পার্টিকেল সাপোজ ধরো এখানে এটা কি আছে, সোনার পাত, আর এই সোনার পাতটা আলটিমেটলি কি মানে ওর পরমাণু এখানে আছে, তাহলে আমি বলতে পারি এটা ধরো একটা গোল্ডের বা আমার সোনার যে আছে সোনার অ্যাটম, ঠিক আছে, স্যার নিউক্লিয়াস হচ্ছে এটা, সাপোজ এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে, তার হচ্ছে টোটালটাই নিউক্লিয়াস। ধরো এটাকে আমি কি বললাম, যে গোল্ড আমার অ্যাটম আছে, সেই গোল্ড অ্যাটম এটা হচ্ছে নিউক্লিয়াস। তো এই আলফা কণাটা যখন আমাকে ছোড়া হচ্ছে এখান থেকে, আলফা কণাটাকে আমরা কি করলাম, আমরা একে ভেলোসিটি দিয়ে আমরা ছেড়ে দিয়েছি। যখন এই আলফা কণাকে আমরা ছেড়ে দিচ্ছি, এই আলফা কণা কি হচ্ছে, এর কাছে আসছে, এবং এর মিনিমাম কত কাছে আসতে পারে, এই যে নিউক্লিয়াস, কার নিউক্লিয়াস, গোল্ডের নিউক্লিয়াস, এই গোল্ড অ্যাটমের নিউক্লিয়াস যেটা আছে সেই নিউক্লিয়াসের কত কাছে এই অ্যাটমটা বা আলফা পার্টিকেলটা আসতে পারবে। কি বললাম, এই গোল্ড অ্যাটমের কত নিউক্লিয়াসের কত কাছে এই যে আমার আলফা পার্টিকেলটা আসছে, সেই মিনিমাম ডিস্টেন্সটাকে সেন্টার থেকে, এই যে নিউক্লিয়াসের যে সেন্টার, সেখান থেকে এই যে আমার আলফা পার্টিকেল তার যে দূরত্ব ডিস্টেন্স, সেটাকে কি বলা হবে, ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। ভালো করে বোঝার চেষ্টা করে কি বললাম, যখন আলফা কণা যাচ্ছে দেখো একটা নির্দিষ্ট দূরত্ব পরে আর যেতে পারবে না, কেন, কারণ এই নিউক্লিয়াসটা পজিটিভ চার্জ ধর্মী, এই নিউক্লিয়াসটা কি হয়, পজিটিভ চার্জ ধর্মী, আর এই আলফা কণাটাও কি, এই আলফা কণাটাও পজিটিভ চার্জ ধর্মী। তাই দুটো পজিটিভ চার্জ ধর্মী একে অপরের কোনোদিন কাছে আসতে পারবে না।
যদি কোনো কারণে এই আলফা কণা এই নিউক্লিয়াসে ঢুকে যায় তাহলে নিউক্লিয়ার রিয়াকশন শুরু হয়ে যাবে, মানে নিউক্লিয়াসটা কিন্তু ডিস্ট্রয় করে যাবে। কি বললাম? নিউক্লিয়ার রিয়াকশন শুরু হয়ে যাবে যদি এই আলফা কণা এর মধ্যে ঢুকে যায়। তাহলে আমি কি বললাম, দুটোই যেহেতু পজিটিভ চার্জ, সেই জন্য আলফা কণা যেতে 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 আস্তে আস্তে কি হবে, গতি কমতে থাকবে, যেতে যেতে ওর গতি আস্তে আস্তে কমতে থাকবে, এবং একটা টাইমের পর কি করবে, ও মিনিমাম এমন একটা ডিস্টেন্সে গেল, সেই ডিস্টেন্সে যাওয়ার পরে ও আর কিন্তু যেতে পারবে না, এদিকে আর যেতে পারবে না, কারণ এখানে কে বসে আছে, গাব্বার সিং। গাব্বার সিং মানে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস ওকে কি করবে, বলে যে ভাই তুই আমার কাছে আর আসিস না। তো মিনিমাম যে ডিস্টেন্সটা কোথা থেকে, এই নিউক্লিয়াসের সেন্টার থেকে এই আলফা পার্টিকেলের, সেই ডিস্টেন্সটাকে কি বলা হবে, ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। সর্বনিম্ন কতটা দূরত্ব যেতে পারে নিউক্লিয়াসের কাছাকাছি, নিউক্লিয়াসের কাছাকাছি আলফা পার্টিকেলটা কতটা মিনিমাম ডিস্টেন্স যেতে পারে, সেটাকে বলা হয় ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। আর এটা দেখবে 2022-এ এইচএসে এসছে, এইচএস 2022-এ দেখবে কোয়েশ্চেন পেপার তুলে দেখবে, এই জিজ্ঞাসা করেছে, বাংলা এটাকে বলা হয় সান্নিধ্যের নিকটতম বেগ নাকি এরকম টাইপের বলে, ঠিক আছে, দূরত্ব। তো এটা হয় ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। ওকে, আচ্ছা, এবার আমাদের এটাকে জিজ্ঞাসা করে যে আর এর মানটা কি করে বার করব। ওকে, এবার দেখো, বেসিক্যালি আমরা দেখেছিলাম রাদারফোর্ডের এক্সপেরিমেন্টে যে কিছু কিছু পার্টিকেল, খুবই অল্প সংখ্যক পার্টিকেল, যে পথ দিয়ে গেছিল সেই পথ দিয়েই বাউন্স ব্যাক করে চলে এসেছিল, যে পথে গেছিল এক্স্যাক্টলি সেই পথে বাউন্স ব্যাক করে যায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে যখন এই আলফা পার্টিকেল ডাইরেক্ট এখানে গেল, যেহেতু এটা কি মানে পজিটিভ চার্জ, আলফা পার্টিকেলও পজিটিভ চার্জ, তাহলে ডাইরেক্ট গেল, এখানে ওর বেগ শূন্য হয়ে গেল এবং ওকে লাত মেরে ডাইরেক্ট আবার পাঠিয়ে দেবে, বলে যে বিকর্ষণ করবে। দেখো, এ গেল, এই আলফা পার্টিকেলের কাছে যাবে, এই পজিটিভ, আলফা পার্টিকেল পজিটিভ, যাওয়ার সময় বেগ আস্তে আস্তে কমবে, এক সময় এখানে বেগ কত হয়ে যাবে, এখানে বেগ হয়ে যাবে 0, আর বেগ 0 হওয়ার পরে তারপরে ওকে বিকর্ষণ করে বলে তুই ফিরে যা, ঠিক আছে, সেই জন্য আলফা পার্টিকেল ফিরে চলে আসে। তাহলে এই যে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ রেখে অনেক সময় ডোকাও বলা হয়, কি বলা হয়, ডোকা। এই ডোকাটা বেসিক্যালি আর এই যে আর, এই আর এর ভ্যালুটা কত সেটা আমরা বার করব। এবার একটা জিনিস জানবে, যদি আমি বলি এটা, এই যে ডোকা বা ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, আর এর মান বার করার জন্য আমাদের কয়েকটা জিনিস জানা উচিত। যেমন কি, ধরো এখানে একটা চার্জ আছে পজিটিভ, ধরো প্লাস কিউ চার্জ বা কিউ1 চার্জ, আর এখানে ধরো একটা কিউ2 চার্জ আছে, দুখানা চার্জ আছে কিউ1 আর কিউ2। এই দুটোর মধ্যবর্তী দূরত্ব ধরো আর, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। তাহলে এদের মধ্যে আমার যে পোটেনশিয়াল এনার্জি, যেটাকে স্থির শক্তি বলা হয়, পোটেনশিয়াল এনার্জির মান হয় কে কিউ1 কিউ2 বাই আর। কি হয়? কে কিউ1 কিউ2 বাই আর। এটাই কি বলা হয়? পোটেনশিয়াল এনার্জি। এটার মান কি হবে? পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, কি বললাম, দুটো চার্জ আছে কিউ1 আর কিউ2, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। যদি মধ্যবর্তী দূরত্ব আর হয় তাহলে তাদের পোটেনশিয়াল এনার্জি কত হবে? এই সংস্থাটার পোটেনশিয়াল এনার্জি কত হবে? কে কিউ1 কিউ2 বাই আর হয়ে থাকে। আচ্ছা, আর তোমরা জানো গতিশক্তি কত হয়? গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। যে কোনো জিনিসের গতিশক্তি, কাইনেটিক এনার্জির মান কি হয়? হাফ এম ভি স্কোয়ার। কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? হাফ এম ভি স্কোয়ার। এবার ভালো করে একটা নোটিস করে দেখবে যে আমাদের যখন এই আলফা পার্টিকেলটা এখান থেকে গেল, এখানে আলফা পার্টিকেলের বেগ ধরো ভি আছে, আলফা পার্টিকেল বেগ ভি বেগ নিয়ে যাচ্ছে, আর এই আলফা পার্টিকেল মাস ধরলাম এম। তাহলে এখানে তার কি আছে? একদম ভি ভেলোসিটি দৌড়াচ্ছে। আর এখানে তুমি যদি ধরো পোটেনশিয়াল এনার্জি জিরো হবে, এখানে পোটেনশিয়াল এনার্জি কারণ কোনো এর বাইরে আছে, পুরো আকর্ষণ বলের বাইরে, তাহলে পোটেনশিয়াল এনার্জি জিরো আছে এই মুহূর্তে। আর এখানে যখন ধীরে ধীরে আসছে, দেখো বেগ আস্তে আস্তে কমতে থাকবে, আস্তে আস্তে বেগ কমতে থাকবে, কমতে 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 এসে এখানে দেখো এ দাঁড়িয়ে যাবে, স্থির হয়ে যাবে। মানে কি? ভেলোসিটি জিরো, মানে পোটেনশিয়াল এনার্জি কি হলো? ম্যাক্সিমাম। কিন্তু কাইনেটিক এনার্জি কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে, কারণ ভেলোসিটি কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে। তাহলে এখান থেকে যদি আমরা যাই, এখানে কি ছিল? পোটেনশিয়াল এনার্জি জিরো, আর এখানে কাইনেটিক এনার্জি জিরো হয়ে গেল, ফাইনাল কাইনেটিক এনার্জি। ওকে, তাহলে আমরা এখানে এনার্জি কনজারভেশন ইউজ করতে পারি। এনার্জি কনজারভেশন মানে শক্তি সংরক্ষণ সূত্র। শক্তি সংরক্ষণ সূত্র হচ্ছে আমরা কি বলতে পারি? যে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল প্লাস প্রথম। আমরা শক্তি সংরক্ষণ বলতে কি বলছি? যে প্রথমে যা শক্তি ছিল সেই সব শক্তি সেম হবে, মানে প্রাথমিক শক্তি আর টোটাল মোট শক্তি কোনোদিন কি হয় না? ধ্বংস হয় না। তাহলে প্রথমে কাইনেটিক এনার্জি প্লাস কি বলতে পারি? পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল ইকুয়ালস টু কি হবে? কাইনেটিক এনার্জি ফাইনাল প্লাস পোটেনশিয়াল এনার্জি ফাইনাল, রাইট? এটা আমরা লিখতে পারি। এবার দেখো, কাইনেটিক এনার্জি প্রথমে কত ছিল? প্রথমে বেগ ছিল ভি, তাহলে আমরা লিখতে পারি কাইনেটিক এনার্জি কত হবে? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। পোটেনশিয়াল এনার্জি এখানে কত হবে? এখানে পোটেনশিয়াল এনার্জি হবে জিরো, কারণ কি ছিল? মানে এই যে নিউক্লিয়াসের আয়ত্তের বাইরেই ছিল, অনেক মানে দূরে অবস্থান করছে, সেই জন্য কি বললাম যে পোটেনশিয়াল এনার্জি মান জিরো। কেন জিরো হয় না জিরো হয়? ক্লাস 12-এ যারা পড়বে, মানে যারা বিভব পড়েছে অলরেডি, সেটা তারা বুঝতে পারবে জায়গাটা। আমি এখানে বললাম কি, যেহেতু এটা এর যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল, তার মানে যে রিজিয়ন, যে জোন, তার বাইরে আছে এই আলফা পার্টিকেলটা, সেই জন্য এর ওপর কোনো পোটেনশিয়াল এনার্জি এখন আপাতত থাকবে না। ওকে, ইনিশিয়ালি।
নেক্সট কি হবে, ধীরে ধীরে যখন এই দিকে যাবে তখন যখন এই যাচ্ছে বেগ নিয়ে দৌড়াচ্ছে তখন আস্তে আস্তে বেগ কি হয়ে যাবে, আলফা পার্টিকেল কমে যাবে। কারণ কি, কারণ এই আলফা কণা পজিটিভ আর এই নিউক্লিয়াস দুজনেই পজিটিভ, তার নিউক্লিয়াস কি করবে, ওকে বিকর্ষণ করার চেষ্টা করবে, অপোজিট দিকে ওকে বল প্রয়োগ করবে, সেই জন্য ওর আস্তে আস্তে বেগ কমতে থাকবে। বেগ যখন ধীরে ধীরে কমবে তখন এখানে এসে এক টাইমে বেগ কি হয়ে যাবে, জিরো, তখন ওই স্থির হয়ে যাবে এই মুহূর্তে এসে, এবং স্থির যখন হয়ে যাবে তখন কি হলো, ভেলোসিটি জিরো, তাহলে আমি ফাইনাল কাইনেটিক এনার্জি কত পাবো, জিরো পাবো। আর তখন পোটেনশিয়াল এনার্জি কত হয়ে যাবে, দুটো চার্জ দেখো, এটা একটা চার্জ আছে, এটাও চার্জ আছে, তাহলে আমি ধরলাম আলফা, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের আমি ধরলাম জেড সংখ্যক প্রোটন আছে, এর পরমাণু ক্রমাঙ্ক অ্যাটমিক নাম্বার জেড, এর অ্যাটমিক নাম্বার কি ধরলাম, অ্যাটমিক নাম্বার ধরলাম জেড। তাহলে জেড যদি অ্যাটমিক নাম্বার হয় তাহলে এই যে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত মানে প্রোটন সংখ্যা কত হয়, জেড, তার টোটাল চার্জ কত হবে, জেড ইন্টু ই, টোটাল চার্জ কত হবে, জেড ইন্টু ই। আর তোমরা জানো যে এই যে আলফা পার্টিকেল, এই আলফা পার্টিকেলের জেড কত হয়, মানে সরি চার্জ কত হয়, আমরা চার্জ জানি দুখানা পজিটিভ চার্জের সঙ্গে সমান, তাহলে আমরা বলতে পারি 2e। আলফা পার্টিকেল বেসিক্যালি কি হয়, তোমরা পড়েছো আলফা পার্টিকেল He24++, তাই না? তাহলে দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কে আছে, আমরা জানি যে প্রোটন আর নিউট্রন থাকে, তো নিউট্রন তো তোমার হচ্ছে নিস্তড়িত, ওর কোনো চার্জ নেই, কিন্তু প্রোটন কি হচ্ছে পজিটিভ চার্জ, আর জেড সংখ্যক প্রোটন আছে বললাম, কারণ অ্যাটমিক নাম্বার কি হয়, অ্যাটমিক নাম্বার হচ্ছে প্রোটনের সঙ্গে সমান, তাহলে জেড সংখ্যক প্রোটন হচ্ছে নিউক্লিয়াসে, তাহলে টোটাল চার্জ কত, জেড ইন্টু ই, কারণ একটা প্রোটনের চার্জ হচ্ছে ই এর চার্জের সঙ্গে সমান, ইলেকট্রন চার্জের সঙ্গে সমান। আচ্ছা, এবার তুমি দেখো এটা হচ্ছে আমাদের আলফা কণা, আলফা কণা কি হচ্ছে, হিলিয়ামের নিউক্লিয়াস, তাহলে হিলিয়ামে এখানে কত আছে, দুখানা পজিটিভ চার্জ, তাহলে 2 ইন্টু ই হলো। তাহলে আমরা কি বলতে পারি, দেখো পোটেনশিয়াল এনার্জি মানে কত বলেছিলাম এটা, আর এদের মধ্যবর্তী দূরত্ব এখন কত আছে, আর যেটাই বেসিক্যালি কি ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, তাহলে আমরা কি বলতে পারি যে এখানে কে ইন্টু জেড, Q1 এর মান কত, জেড ই, ইন্টু এটার মান কত, আলফা পার্টিকেলের জেডের মান সেটা হচ্ছে 2e, বা তুমি এখানে ডাইরেক্ট Q1 Q2 দিয়ে লিখতে পারো, আমি এটা পরে করে দিচ্ছি, দেখো Q1 ইন্টু Q2 বাই কত লিখতে পারি, বাই লিখতে পারি আর, হয়েছে। আচ্ছা, এবার এদিকে নিয়ে চলে আসুন, দেখো তাহলে আর ইকুয়ালস টু কত হবে, আর ইকুয়ালস টু হয়ে যাবে 2k Q1 Q2 বাই এম ভি স্কোয়ার, হয়েছে। তাহলে এটাই জানবে তোমার ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ হয়ে যায়। বা তোমরা এটাকে এইভাবে লিখতে পারো, এটাকে কাইনেটিক এনার্জি ডাইরেক্ট লিখে দাও, ডাইরেক্ট অনেক সময় ডাইরেক্ট কাইনেটিক এনার্জি দিয়েই দেয়, বলে যে কাইনেটিক এনার্জির মান এত, তখন আমরা কি লিখতে পারবো স্যার, তখন আমরা লিখতে পারবো, দেখো এটা কাইনেটিক এনার্জি টোটাল, তাহলে আর ইকুয়ালস টু আমরা লিখতে পারবো কি, কে Q1 Q2 বাই কাইনেটিক এনার্জি, ওকে, এটাকে মনে রাখতে পারো। এবার তোমার দেখো যদি বলা হয় আলফা পার্টিকেলের এক্সপেরিমেন্ট থেকে তোমরা বলো, বা পরীক্ষায় দিয়ে দেবে যে রাদারফোর্ডের আলফা পার্টিকেল এক্সপেরিমেন্টের ক্ষেত্রে তোমার যে কি বলবো, যে আমাদের ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ কত, তখন বার করবে কি করে, এই Q1 আর Q2 এর মান পুট করে দাও, আর কে এর মান জেনারেলি শূন্য মাধ্যমের জন্য 1 ধরি আমরা, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি বলতে পারবো যে আর ইকুয়ালস টু কে 2k ইন্টু Q1 এর মান কত, Q1 এর মান হচ্ছে ধরো জেড ই, জেড ইন্টু ই, আর এখানে Q2 এর মান কত ধরলাম 2e বাই কত হবে, এম ইন্টু ভি স্কোয়ার, এম ইন্টু ভি স্কোয়ার। তাহলে এখানে কি লিখতে পারবে, 2k, কে এর মান 1 ধরলাম, কে এর মান কি ধরলাম শূন্য মাধ্যমের জন্য 1, তাহলে কত হবে দেখো 4 হয়ে যাবে উপরে, 4z স্কোয়ার বাই এম ভি স্কোয়ার, হয়েছে। আচ্ছা, এবার তোমরা জানবে যে এই জিনিসটা পরীক্ষায় অনেকবার কোয়েশ্চেন এসছে যে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ কত হয়। এখানে ধরো এই এমটা কার এম, এই এমটা দেখবে এম ভি স্কোয়ার, আলফা কণার এম, হ্যাঁ এটা কিন্তু মানে গন্ডগোল করো না, এটা হচ্ছে আলফা কণার এম, বেগটা হচ্ছে আলফা কণার বেগ, আর এই জেডটা কার, এই জেডটা হচ্ছে কিন্তু গোল্ড ফয়েল, সোনার পাতের, তাহলে এটা কিন্তু গোল্ড ফয়েলের, হ্যাঁ মানে আমি এইউ লিখলাম, হয়েছে। আর ইলেকট্রনের মান তো জানো, তাহলে আমরা যদি বলি ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ কত হলো, তাহলে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। আর জানবে যদি আমরা এটা পুট করে দেখি রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট থেকে, যদি আমরা পুট করে দেখি সেটার আমরা মান পাই জানবে 41.3 ফার্মি লেভেলে আমরা পাই, মানে 10⁻⁻15। তার ডিস্টেন্স অফ ক্লোজেস্ট মনে রেখে দিও কীভাবে এলো, যদি তুমি দেখো তাহলে দেখতে পাবে জেডের মান বসাবে, জেডের মান এউ এর জন্য 76, তারপরে ই এর মান বসাবে, এম এর মান বসাবে, ভি এর মান বসিয়ে দেবে, কাইনেটিক এনার্জির মান দেওয়া থাকে বেসিক্যালি। তো সেক্ষেত্রে তুমি দেখো তাহলে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ আর এর মান আমরা কত পাই, 41.3 ফার্মি, মানে 10⁻⁻15 অর্ডারে, ঠিক আছে। তো এটা হলো ডিস্টেন্স অফ ক্লোজ অ্যাপ্রোচ, এটাকে মাথায় মনে রেখে দিও। তো এটা হচ্ছে পুরো ডিস্টেন্স অফ ক্লোজ অ্যাপ্রোচটা থাকলো, এটাকে পজ করে তুলে নাও। ওকে, তাহলে দেখো আমরা পড়লাম ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, ডোকা। তাহলে ডোকা জিনিসটা কি হলো,
ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ হয়েছে, এটাকে বলা হয় ডোকা শর্ট ফর্মে, ঠিক আছে। তা ডোকার আমরা ডিস্টেন্সটা কত পেলাম, ডিস্টেন্সটা পেলাম স্যার আর ইকুয়ালস টু কি পেয়েছি, যে প্রথম কথা তোমরা যদি কাইনেটিক এনার্জির ফর্মে লিখে রাখো এটাকে কে Q1 Q2 বাই কী হবে কাইনেটিক এনার্জি, কে Q1 Q2 ইন্টু কাইনেটিক এনার্জি, ঠিক আছে। আচ্ছা এবার এখানে দেখো এই যে Q1 যে একটা চার্জ হয়, এই চার্জটা একটা কার হয়, একটা হয় যে গোল্ড প্লেট আছে সেই গোল্ড প্লেটের চার্জ হবে, মানে আমরা বলবো যে মানে গোল্ডের নিউক্লিয়াস, যেটা গোল্ডের নিউক্লিয়াস, তাহলে হচ্ছে চার্জ অফ গোল্ড নিউক্লিয়াস আর একটা Q2 ছিল, Q2 কি ছিল যে আলফা পার্টিকেল, তাহলে আলফা পার্টিকেলের চার্জ অফ আলফা পার্টিকেল হয়েছে, আলফা পার্টিকেল চার্জ বলবো আমরা এটাকে। আচ্ছা যদি আলফা পার্টিকেলের জায়গায় সাপোজ বলে প্রোটন ছাড়া হয়েছিল, কি বলা হয়েছে, আমি আলফা পার্টিকেল দিয়ে বোম্বার্ডমেন্ট করিনি, আমি প্রোটন দিয়ে বোম্বার্ডমেন্ট করেছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এরা Q2টা প্রোটনের চার্জ হবে, ঠিক আছে। আচ্ছা আর একটা কি বললাম কাইনেটিক এনার্জি, এর কাইনেটিক এনার্জি কতটা আমি ছুঁড়েছি সেই আলফা বা এটাকে, এখানে হচ্ছে কাইনেটিক এনার্জি হয়েছে। আচ্ছা এটা দিয়ে করতে পারবো, কাইনেটিক এনার্জির মান যদি বসে যায় তাহলে কত হবে, ওপরে চলে যাবে হয়তো হাফ এম ভি স্কোয়ার, তো হাফটা উপরে উঠে যাবে, তা 2K Q1 Q2 বাই এম ভি স্কোয়ার হয়েছে। আচ্ছা এটা হয়ে গেল একটা জিনিস, তাহলে আমরা এটা কমপ্লিট করে নিলাম। এবার নেক্সট দেখো এটা যে লাস্ট আমাদের মানে থিওরি, সেটা হচ্ছে এর ফেলিওর, এই মডেলটা ফেল করে গেছিলো, এই মডেলটা মানে এই যে পুরো আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল সেটা ফেল করে গেছিলো, সেই ফেলিওরের কারণ তাহলে আমরা বলবো যে ব্যর্থতা, পরীক্ষার জন্য হেভি ইম্পর্টেন্ট, ফেলিওর অফ রাদারফোর্ড মডেল, ফেলিওর অফ রাদারফোর্ড র্যাপস লিখে দিলাম শর্ট ফর্মে, ঠিক আছে, রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট হয়েছে। তো এই র্যাপসের ফেলিওরের কারণ তো জানবে যে একটা ম্যাক্সওয়েল বলে একজন বিজ্ঞানী ছিল, তো ম্যাক্সওয়েল কি বললো, 1 নম্বর পয়েন্ট, দুখানা পয়েন্ট আছে দেখে নাও এখানে। তো ম্যাক্সওয়েল কি বলেছিল যে কোনো একটা চার্জ পার্টিকেল ও ভেলোসিটি নিয়ে ঘুরে বেড়ায় তাহলে কন্টিনিউয়াসলি এনার্জি রিলিজ করতে থাকে। কি বললাম, কোনো একটা চার্জ পার্টিকেল যদি ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে, ম্যাক্সওয়েলের তরঙ্গ তত্ত্ব অনুসারে যদি কোনো একটা চার্জ পার্টিকেল কোনো একটা বদ্ধ পথে ঘুরে তাহলে কন্টিনিউয়াসলি ওই এনার্জি রিলিজ করতে থাকে, আর কন্টিনিউয়াসলি যদি এনার্জি রিলিজ করতে থাকে, সাপোজ দেখো আমি যেটা বলছি, আমাদের এখানে কি আছে, আমাদের এখানে নিউক্লিয়াস আছে, আর নিউক্লিয়াসের চারিদিকে কে ঘুরে বেড়াচ্ছে, নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ইলেকট্রন, আর ইলেকট্রনটা একটা চার্জ পার্টিকেল, তো যখন ইলেকট্রনটা চার্জ পার্টিকেল ঘুরে বেড়াচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে, তাহলে সে কি করবে, কন্টিনিউয়াসলি এনার্জি রিলিজ করবে। কে বলেছিল এটা, এটা বলছে ম্যাক্সওয়েল। তো ম্যাক্সওয়েল যখন বললো এই ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি এনার্জি রিলিজ করবে, তাহলে এর মধ্যে এনার্জি কমে যাচ্ছে, তাহলে যখন এর এনার্জি কমে যাবে সে কিন্তু আর এই কক্ষপথটায় ঘুরতে পারবে না, সে এই কক্ষপথে আর ঘুরতে পারবে না, কারণ এনার্জি কম। তো চার্জ এই যে এই গাব্বার সিং যে বসে আছে নিউক্লিয়াস, ওকে টেনে নিজের দিকে টেনে নেবে, কারণ এই শক্তি কমে যাচ্ছে, তো তাহলে কি করবে, এই কক্ষপথটা কমিয়ে দেবে, ছোট করতে 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 একসময় কোথায় এসে পড়বে, নিউক্লিয়াসের উপর আছড়ে পড়ে যাবে। বুঝতে পারলাম, তাহলে এই যে ইলেকট্রনটা আর কক্ষপথে না ঘুরে ওর কক্ষপথটা কমতে থাকবে, কারণ কি, কারণ হচ্ছে কন্টিনিউয়াসলি এনার্জিকে ও রিলিজ করে দিচ্ছে। তো কন্টিনিউয়াসলি যদি এনার্জি রিলিজ করে দেয় তাহলে কি হবে, এর এনার্জি কমবে, আর এনার্জি যদি কমতে থাকে তাহলে ওর নিজে একটা সর্পিলাকার এরকম ধরনের দেখো স্পাইরাল কক্ষপথে এসে নিউক্লিয়াসের উপর আছড়ে পড়বে, আর সেই জন্য আমাদের নিউক্লিয়াস কি হবে, স্টেবল হলো না, তাহলে নিউক্লিয়াসটা কি হলো, স্টেবল হলো না। তাহলে এটা যে অ্যাটমের স্টেবিলিটি কে ব্যাখ্যা করতে পারেনি, আমাদের রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারেনি। তাহলে স্টেবিলিটি অফ অ্যাটম, স্টেবিলিটি অফ অ্যাটম ব্যাখ্যা করতে কে পারেনি, আমাদের রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারেনি, প্রথম ফেলিওর। সেকেন্ড ফেলিওর বলছি, দেখো ভালো করে দেখবে, যদি এই যে এনার্জি কন্টিনিউয়াসলি ছাড়ছে, ইলেকট্রন কন্টিনিউয়াসলি এনার্জি ছাড়ছে, তাহলে আমাদের কি পাওয়া উচিত, আমাদের কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়া উচিত। কি পাওয়া উচিত, কন্টিনিউয়াস স্পেকট্রাম বা নিরবিচ্ছিন্ন বর্ণালী। কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করে দেখেছি যে হাইড্রোজেন বর্ণালী কি হয়, রেখা বর্ণালী হয়, কি হয়, লাইন স্পেকট্রাম। তো লাইন স্পেকট্রাম যদি হয় তাহলে সেটার ব্যাখ্যা কে দিতে পারে না, এটা রাদারফোর্ড দিতে পারে না। তাহলে আমরা কি বলবো যে আমাদের কি পাওয়া উচিত, আমাদের কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়া উচিত, কিন্তু আমরা পাই কি, লাইন স্পেকট্রাম। তাহলে হোয়েন আমরা লিখতে পারি, হোয়েন এনার্জি ইজ releasing continuously
দেন কন্টিনিউয়াস স্পেকট্রাম বর্ণালী স্পেকট্রাম ইজ এক্সপেক্টেড কিন্তু আমরা পাই কি, আমরা পাই লাইন স্পেকট্রাম, বাট হাইড্রোজেন স্পেকট্রাম ইজ লাইন স্পেকট্রাম। এটাকে কি বলা হয়? হাইড্রোজেন স্পেকট্রামটা আমরা রিয়েলিটিতে কি পাই? আমরা পাই রেখা বর্ণালী। তো এই দুটো ছিল আমাদের রাদারফোর্ডের মডেল, যেটা সেটা ব্যাখ্যা করতে পারেনি, কারণ এই দুটো পুরো আমার কি বলবো ফেল করিয়ে দিল মডেলটাকে, কারণ এটার পরমাণুর স্টেবিলিটি ব্যাখ্যা করতে পারলো না, আর রেখা বর্ণালী কেন হয় সেটার ব্যাখ্যা করতে পারে না। আর আমরা আজকে বললাম র্যাপস। তো বেসিক্যালি আমাদের এইখানে পুরো রাদারফোর্ড মডেলটা শেষ হয়ে যায়। পুরো মডেলটাকে দেখো, এর আগের দিন আমি ক্লাস করেছি সেটা, আর আজকের এই যে ক্লাসটা, এই দুটো ক্লাসে আমাদের পুরো রাদারফোর্ড পরমাণুটা পুরো ক্লোজ হলো। তো এরপরে আমরা নেক্সট ভিডিও দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।